গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পটি আমরা পড়ছিলাম। তো সেই গল্পের বিষয়বস্তুর বিস্তারিত আলোচনার শেষ পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে দেখতে পাই আহ, গল্পে লেখকরা অর্থাৎ লেখকের শৈশবকাল অর্থাৎ লেখক এবং তার তিন বন্ধু যারা পরীক্ষা দিতে যাচ্ছিলেন, তো সেখানে আহ, প্রকৃতি খোলামেলা প্রকৃতি পেয়ে তারা খেলায় মগ্ন হয়ে যান এবং কিছুক্ষণ পর তাদের জ্ঞাত হয় তারা যে কোথাও একটা তারা যাচ্ছিলেন এবং সেখানে যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। এবং তারপর তারা টের পায় যে তাদের মাস্টার মশাই সেখানে নেই। হুম। তো তার মধ্যে তাদের একটা বন্ধু সারদা, সে যখন বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মাস্টার মশাই কোথায় গেলেন, তারা নিজেদের মতো চিন্তা ভাবনা প্রকাশ করছিল যে কোথায় যেতে পারে, কি হয়েছে কিনা। তো সেই সময় সারদা এসে তাদেরকে ডেকে নিয়ে যায় আহ, জলদি জলদি যে কিছু একটা দেখানোর জন্য। হুম। তো সেখানে লেখকরাও গেলেন। তারপর কি হচ্ছে দেখো। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় উৎসবের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেনও। হুম। যে এই যে সারদারা পা টিপে টিপে এগিয়ে গেল, গিয়ে দেখতে পাচ্ছে তাদের মাস্টার মশাইকে, যাকে এতক্ষণ ধরে খুঁজে বেড়ানো হচ্ছিল। হুম। তো কি দেখলে যে মাস্টারমশাই কি করছে না, একটা শুকনো খাল মতো রয়েছে এবং সেই সেখানে কুঁচ ঝোপ রয়েছে। হ্যাঁ, সেই কুঁচ ঝোপের আড়ালে মাস্টার মশাই অর্থাৎ উমাচরণ মাস্টার বসে কি করছে না, ঝুঁকে পড়ে খাতায় কিছু লিখছিলেন। হুম। এবং লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, তো নিজে মনে মনে কিছু ভাবছেন আর লিখছেন। এমনকি শুধু বিড়বিড় করে ভাবছেন বা বিড়বিড় করে কিছু বলছেন বা আপন মনে লিখছেন তা নয়, মনে মনে ফিকফিক করে হাসছেনও। হ্যাঁ। তারপর যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। হুম। যে এরকম হঠাৎ কেউ যদি এসে দেখে যে এরকম একটা লোক আহ আপন মনে বিড়বিড় করে কিছু বলছে, আবার লিখছে, আবার আপন মনে হাসছে একা একা, তো এরকম সাধারণত পাগলরাই করে থাকে। তো সচরাচর কেউ যদি দেখে তাহলে তাকে উন্মাদ পাগল ভাববে, তাই না? তারপর অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি, অমন ভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। হুম। তন্ময় মানে কি? যে একাগ্র চিত্তে বা মগ্ন হয়ে কিছু করছেন সেটাকে বোঝায় তন্ময় হওয়া। তো এরকম যেমন একদম আপন মনে তো মগ্ন হয়ে একাগ্র চিত্তে অর্থাৎ এক মনে এরকম বসে বসে লিখতে লেখকরা তাকে কখনো দেখেননি এবং অমন ভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখেননি। হুম। তারপর সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টার মশাই একজন আসল কবি। হুম। কি না, সতু লেখকদের সঙ্গে একটি ছেলে যে পরীক্ষা দিতে যাচ্ছিল তার কথাই বলা হচ্ছে। সে মুগ্ধ দৃষ্টিতে উমাচরণ মাস্টার মশাইকে দেখছে। হুম। এবং বলছে যে মাস্টার মশাই একজন আসল কবি। হ্যাঁ। তো সে যেরকমটা ভাবতো বা তার মতে কবিরা কিরকম হয়ে থাকে আগের পৃষ্ঠাতে ছিল, তো এখন স্বচক্ষে আরো ভালো করে দেখছেন যে লেখক আপন লেখক নয়, উমাচরণ মাস্টার মশাই তিনি আপন মনে লিখছেন, বিড়বিড় করছেন, আবার আপন মনে হাসছেন, একদম মগ্ন হয়ে গেছেন। মানে পৃথিবীতে আর কোথায় কি হচ্ছে, তার আশেপাশে কি হচ্ছে। হুম। তার যে তার সঙ্গে যে স্টুডেন্টরা এসছেন বা ছাত্ররা এসছে,
তারা যে কি করছে, তাদেরকে নিয়ে যেতে হবে, সব কিছু ভুলে এক মনে তিনি লিখছেন। শুধুমাত্র তার একটাই ফোকাস, তিনি লিখবেন। এবং তিনি যেন একেবারে প্রকৃতির মধ্যে ডুবে গেছেন। হুম এবং লেখার মধ্যেও তিনি যেন ডুবে গেছেন, যে একটা লেখার যেন একদম মূল রসদ পেয়ে গেছেন। হুম যে এরকম তিনি আর পাবেন না। একেবারে মগ্ন হয়ে একেবারে সেই প্রকৃতির মধ্যে ডুবে গিয়ে তিনি লেখার মধ্যে দিয়ে তার কবিত্বকে প্রকাশ করছেন, তার লেখনীর মধ্যে দিয়ে, যে এতটাই তিনি মগ্ন হয়ে গেছেন। হুম তো যার জন্য আশেপাশের কোনো খেয়াল নেই তার আর। কোনো চিন্তা ভাবনা, বাইরের কোনো চিন্তা ভাবনা তার উপর আর প্রভাব ফেলছে না। হুম তো সেজন্যই সতু এমন মুগ্ধ দৃষ্টিতে দেখছে যে আসল কবি, কবি কিভাবে লেখে স্বচক্ষে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাই জন্য আবারও সে বলছে যে মাস্টার মশাই একজন আসল কবি। হুম তারপর সারদা ওর মতে মত দিয়ে বললেন, ঠিক তাই। সারদা ও সতু যেমন মুগ্ধ দৃষ্টিতে অবাক হয়ে চেয়ে দেখে বলছে যে মাস্টারমশাই আসলেই একজন আসল কবি। তো তার এই কথাটার সহমত পোষণ করে বা তার মতে মত মিলিয়ে সারদাও বলছেন যে ঠিক তাই, যে সত্যিই মাস্টারমশাই একজন আসল কবি। তারপর কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। হুম, তো সতু সারদা দুজন, বাকি রইল কানাই আর লেখক। হ্যাঁ, তো কি দেখছি যে কানাই আর লেখক কোনো কথা না বলে আহ মানে সতু সারদা তারা নিজেদের মধ্যে যে একটা মানে প্রত্যক্ষ কথোপকথন না হয়েও সেও মুগ্ধ দৃষ্টিতে যেরকম বলছে, তার কথায় কথা মিলিয়ে বা তার মতে মত মিলিয়ে সারদাও উম, লেখককে মানে উমাচরণ মাস্টার মশাইকে সেরকম মুগ্ধ দৃষ্টিতে দেখে সেই মত মিলিয়ে তার মত পোষণ করছে যে ঠিক তাই। কিন্তু কানাই আর লেখক, এনারা দুজনে কি করছে না, কিছু বলছেন না। কি করছে না, এক দৃষ্টিতে এই সত্যিকারের জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। অর্থাৎ এই যে একটা জীবন্ত কবি, আগের দিন বলছিলাম যে সাধারণত আমরা আহ, কবি, লেখক এনাদেরকে আমরা দেখতে পাই না, দেখে থাকি না, তাই না? যে আহ, তাদের পড়া পড়েছি, মানে তাদের লেখা পড়েছি আমরা, তাদের লেখা গল্প পড়েছি, তাদের লেখা কবিতা পড়েছি, কিন্তু আমরা স্বচক্ষে কখনো দেখিনি যে কোনো কবিকে যে এরকম প্রকৃতির মধ্যে মুগ্ধ হয়ে প্রকৃতির মধ্যে ডুবে গিয়ে তার লেখায় মনোনিবেশ করেছেন, লিখছেন, এমন আপন তালে হাসছেন, আপন তালে বিড়বিড় করছেন, আপন মনে লিখছেন। এরকমটা আমরা সচরাচর দেখতে পাই না। সেই জন্য লেখক এখানে বলছেন যে সত্যিকার জীবন্ত কবিকে তারা একেবারে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। হুম তারপর আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। হ্যাঁ, তো লেখক নিজেকে এবং তার বন্ধুদের সকলের উদ্দেশ্যেই বলছেন যে আমাদের অনেক ভাগ্য ভালো বা আমাদের অনেক সৌভাগ্য যে এমন মাস্টার পেয়েছি, যিনি একাধারে মাস্টার মশাই এবং একাধারে কবিও, লেখকও। হুম সত্যিকারের জীবন্ত কবি যিনি। হুম কানাই একটু পরে বললে, কিন্তু ভাই সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? যে তাদেরই এক বন্ধু কানাই, সে একটু পরে বলছে যে তাদের এই দৃশ্যটা দেখতেও খুবই ভালো লাগছে, যে সত্যিকার একটা জীবন্ত কবি যে কিনা আপন মনে লিখছেন, তাকে ডিস্টার্ব করাটাও তাদের ইচ্ছা করছে না, যে তাকে ডাকি বা এখান থেকে নিয়ে চলে যাই, তার তার লেখায় ব্যাঘাত ঘটাই। হ্যাঁ, এটা লেখকদের ইচ্ছে করছে না, কিন্তু তবুও তাদের সেই ছোট ছোট মাথায় এই কথাটাও এসেছে যে কিন্তু আমাদেরকে তো যেতে হবে, বাস্তবটাও তাদের মাথায় আসছে।
যে এখানে থাকলে তো চলবে না, গাড়ি ধরতে হবে। হ্যাঁ, তো সেজন্য কানাই একটু পর বলছে যে কিন্তু ভাই সন্ধে হলো, যে সন্ধ্যা হয়ে আসছে। হুম, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? কারণ তিনিই তো তার ছাত্রদেরকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। হুম, সেই ছাত্রদের সেই মুহূর্তের গার্ডিয়ান তিনি, তাই না? যে তিনিই পথ দেখিয়ে তাদেরকে নিয়ে যাবেন। আহ, তাছাড়া তো কেউ নেই, তার সঙ্গেই তো তারা এসছে। তো তাকে না ডেকে উপায় কি? তাদেরকে নিয়ে যাবে কে? তাদের উপায় কি হবে? তারা কি এখানেই কি রাতভর পার করে দেবে ওই শাবলতলার মাঠে? নিশ্চয়ই নয়। তাদের যেটা গন্তব্য সেখানে তো পৌঁছাতে হবে, এবং সেটা যিনি দায়িত্ব সহকারে নিয়ে এসেছেন তিনিই তো নিয়ে যাবেন, তাই না? তো সেই জন্যই তাই বলছে ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে। ডাকি ওকে, কি বলিস? কানাই অন্যান্য বন্ধুদেরকে জিজ্ঞেস করলো। তারপর কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে, যে বাকি তিনজন সারদা বাদে বাকি তিনজনের কবির প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে, এবং তারা মুগ্ধ কবিকে দেখে, জীবন্ত কবিকে চোখের সামনে দেখে তারা মুগ্ধ। কিন্তু সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু কম। ফিকে মানে কি, যে হালকা বা কম বোঝায়। হুম, তো সেজন্য সে দু একবার লেখকরা, অর্থাৎ সারদা বাদে আরো যে তিনজন, সতু, কানাই এবং লেখক, তিনজনেই মানে চারজনেই সেখানে তো উপস্থিত ছিল। তো তার মধ্যে সতু, কানাই এবং লেখক তিনজনেই থাকতেই, তাদের উপস্থিতি থাকতেই আহ সারদা কি করলো না, দু একবার কাশির আওয়াজ করলো ইচ্ছে করে। হ্যাঁ, সতু চুপি চুপি বললে, এই আস্তে। হ্যাঁ, সতু চাইছে না যে তাদের চোখের সামনে সে জীবন্ত কবির লেখার মধ্যে ব্যাঘাত ঘটুক, বা তার তিনি যে জগতে ডুবে রয়েছেন সে জগৎ থেকে বের হোক। সে চাইছে না। যে ওদের ইচ্ছে করছে যে কবি, অর্থাৎ সেই উমাচরণ মাস্টার মশাই, তিনি এখন যে কল্পনার জগতে ভাসছেন, বা যেরকম ভাবে তিনি লিখছেন, তার কবিত্বের মধ্যে ডুবে আছেন, লেখার মধ্যে ডুবে আছেন, সেখানেই থাক। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখি চোখ জুড়ে, মন ভরে। হুম, তাকে বিরক্ত করব না, বা তার লেখার বা তার চিন্তা ভাবনার মধ্যে আমরা ব্যাঘাত ঘটাবো না। কিন্তু সারদা, সে দু একবার ইচ্ছে করে কাশির আওয়াজ করলো ব্যাঘাত ঘটানোর জন্যই। তাই সতু আবার আস্তে আস্তেই বলছে, চুপি চুপিই বলছে সারদাকে, যে এই আস্তে, যে যাতে পাছে জোরে আওয়াজ না হয়, পাছে লেখকের বা কবির লেখার ব্যাঘাত না ঘটে সেজন্য। হ্যাঁ, সারদা বললে, হ্যাঁ আস্তে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছনে ফিরে চাইলেন। তো সতু যখন তাকে আস্তে কাশার কথা বলছে, তখন সারদা এবার জোরে জোরেই বলছে, হুম, যে হ্যাঁ আস্তে বই কি, যে হ্যাঁ, হ্যাঁ, আস্তে করবো না তো কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা। সে একটু রাগ দেখিয়েই বলছে, রাগ প্রকাশ করছে, যে আমরা মানে সে চাইছে না যে কবি এখনো তার সেই কল্পনার জগতে ডুবে থাকুক, তার লেখার মধ্যে ডুবে থাকুক। সে চাইছে যে এখনো কেন লিখবে। হ্যাঁ, কবির প্রতি তার সেই পরিমাণে শ্রদ্ধা নেই যেরকম পরিমাণে বাকি তিনজনের আছে, সতু, কানাই এবং লেখকের। তাদের মধ্যে যে কবি দেখার যে মুগ্ধতা, কবিকে নিয়ে যে শ্রদ্ধা, সেটা সতুর মধ্যে, এই সারদার মধ্যে সেটা নেই। হুম, তাই জন্য সে জোরে জোরেই বলছে যে আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাঘে ধরুক সব শুদ্ধ। হুম, এটা সে রাগ প্রকাশ করে বলছে। বলে এই কথাগুলো জোরে বলে সজোরে একবার কাশির আওয়াজ করলো। যে তখন যে দু একবার যে কাশির আওয়াজ করলো, তার থেকে এখন খুব জোরে একটা কাশির আওয়াজ করলো, যাতে কবির আহ মগ্নতা কেটে যায়,
তিনি লেখা থেকে বাস্তব জগতে ফিরে আসে, কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে। হুম, তো সারদা সেরকম সজোরে কাশতেই তার আওয়াজ বা তার আওয়াজে উমাচরণ মাস্টার চমকে পেছনে ফিরে চাইলেন। যে তিনি এবার বাস্তব জগতে ফিরে আসছেন। হুম তারপর তারপর সারদা বললে, আসুন মাস্টার মশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। হুম সারদার কাশির আওয়াজে যখন মাস্টার মশাই চমকে পিছনে ফিরে তাকালেন, তখনই সারদা বলছে যে, আসুন মাস্টার মশাই, যে এবার চলে আসুন, সন্ধ্যের দেরি নেই যে, অর্থাৎ সন্ধ্যা হয়েই আসছে। স্টেশন অর্থাৎ স্টেশন, ট্রেন ধরার যে স্টেশন থেকে যে ট্রেন ধরা হয়, সেই স্টেশনকে এখানে স্টেশন বলা হচ্ছে। যে স্টেশন এখনো অনেকখানি রাস্তা, অর্থাৎ তারা যে শাবলতলার মাঠে রয়েছে সেখান থেকে স্টেশনে পৌঁছাতে এখনো অনেকটা রাস্তা বাকি রয়েছে। সেটাই বলছে মাস্টার মশাইকে। তারপর উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অর্থাৎ সে একটা শুকনো খালের ধারে ওই যে কুচ্ছপের আড়ালে বসে লিখছিলেন, তো সেখান থেকে তিনি এবার ব্যস্ত সমস্ত হয়ে ঝটপট করে তার যে সমস্ত খাতাপত্র ছড়িয়ে ছিটিয়ে তিনি যে লিখছিলেন, সেই খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে লেখকরা যেখানে ছিলেন সেখানে উঠে এলেন। তারপর অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। তো অপ্রতিভের হাসি অর্থাৎ দেখবে তোমরা কিছু কাজ ধরো লুকিয়ে করছো, হঠাৎ করে কেউ সেই জিনিসটা জেনে গেল, তখন তোমাদের অবস্থা যেরকমটা হয় আর কি, যে একটু লজ্জিত বা একটু হতবুদ্ধি সম্পন্ন, বা যেটাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, যে একটু লজ্জা মিশ্রিত, একটু হতবুদ্ধি সম্পন্ন আর কি। তো সেই রকম অবস্থায় বা সেই রকম দেখিয়ে তিনি হেসে বলছেন যে, তাই তো, বেলা গিয়েছে দেখছি, যে বেলা শেষ হয়ে গেছে, যে সন্ধ্যা হয়ে আসছে, চল চল, এবার যাবো আমরা। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? তিনি সেখান থেকে তার যে একটা দায়িত্ব রয়েছে, তার ছাত্রদেরকে নিয়ে তিনি পরীক্ষার হল অব্দি যেতে হবে, দায়িত্ব সহকারে। তো সেই দায়িত্বের জন্য, সেই কর্তব্যের জন্য, সেই পিছু টানটা যেন একটা থেকেই যাচ্ছে। যে সেখান থেকে চলে যাব একেবারে, কোনো কিছুই মনে হচ্ছে না, তেমন তো নয়। লেখক তো আপন মনে এবং সেই তিনি প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় বা প্রকৃতির সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে যেন তিনি ডুবেই গিয়েছিলেন প্রকৃতির মধ্যে, এবং তার অবশ্যই তার লেখনীর মধ্যে। তো সেখান থেকে তিনি ফিরতে চাইছেন না বা বেরোতে চাইছেন না, কিন্তু তার যে মাথার উপর যে কর্তব্য রয়েছে সেটাও তো তাকে পালন করতেই হবে, তাই না? তো সেই জন্য সেখান থেকে চলে আসছেই বটে, কিন্তু একটা পিছুটান যেন রয়েই গেছে। তাই জন্য তিনি এটাও বলছেন যে জায়গাটা বড় চমৎকার না? সেই তার খুদে খুদে ছাত্রদেরকে, এই ছোট ছোট ছেলেদেরকে, তাদেরকেও জিজ্ঞেস করছেন তিনি। হুম যে তাহার যে ভালো লেগেছে, তার ছাত্রদেরও তো ভালো লাগতে পারে, তাই না? সেজন্যই তাদের সঙ্গেও সেটা যেন শেয়ার করছেন। তাই বলছেন যে জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টার মশাই? কি আছে ওখানে? সতু যে, সেও তো মানে মুগ্ধ হয়ে কবিকে দেখছিল, তাই না? তো সশ্রদ্ধ সুরেই বলছেন, অর্থাৎ ভক্তি এবং শ্রদ্ধাপূর্ণ স্বর যেটাকে বলা হয়। তো সেই সশ্রদ্ধ সুরে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে যে ওখানে কি করছিলেন মাস্টারমশাই? যে সে তারা সব বুঝতে পারছে, জানে, কিন্তু তবুও যেন মাস্টার মশাইয়ের সঙ্গে একটু কথা বললে, তাকে যদি একটু উত্তর দেয়, তারা যেন একটু শান্তি পাবে। সেই জন্যই তারা তো জানে যে তিনি কবি, তিনি লিখছেন, হুম কিন্তু তবুও জিজ্ঞেস করছেন যে ওখানে কি করছিলেন, কি আছে ওখানে?
এরকম করে। তো উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? হুম, একটু ধমকের স্বরে তিনি বলছেন যে সে কি তুই বুঝবি যে উম, এখানে মানে মাঠ বা এই যে প্রকৃতির আহ সৌন্দর্য, সেগুলো কি এই ছোট ছোট বাচ্চাগুলো বুঝবে? সেজন্যই তিনি বলছেন। সিনারি কাকে বলে জানিস? সিনারি কি? কোনো দৃশ্যাবলী বা দৃশ্যাদি, অর্থাৎ কোনো কিছু, সেটা প্রকৃতির সৌন্দর্যই হোক, বিশেষ করে এই শব্দটা প্রকৃতির সৌন্দর্যেই ব্যবহৃত হয়, বা প্রকৃতির কোনো দৃশ্যাদি ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তো তাই বলছেন যে সিনারি কাকে বলে জানিস? অর্থাৎ এই যে দৃশ্যাদি, এই যে দৃশ্যাবলী, বা প্রকৃতির এই যেটাকে নির্দিষ্ট করে নাম দেওয়া হয়, সেটা কি, সে ছোট ছোট বাচ্চাগুলো হয়তো জানে না। সেজন্যই তিনি বলছেন, এবং ধমকের স্বরেও কিন্তু তিনি উত্তরও দিচ্ছেন। চমৎকার সিনারি ওখানটাতে। হ্যাঁ, সেটাও তিনি বলছেন। কবিতা লিখছিলাম। দেখো, আহ, তিনি জানেন যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে যদি আমি সিনারি কি বা কবিতা লেখা কি, হ্যাঁ, এগুলো যদি বলি, সেই ছোট বাচ্চাগুলো কিছু বুঝবে না, কিন্তু তাদের কৌতূহলী মন এগুলো জানতেও চাইছে। হ্যাঁ, এবং কবি, অর্থাৎ মানে আমাদের গল্পের যে কবি, যে উমাচরণ মাস্টার মশাই, তিনিও সেই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে নিজের যে আনন্দ বা এই যে একটা ভালো লাগা কাজ করছে, এত সুন্দর, যেটাকে তিনি সিনারি বলছেন, এই এত সুন্দর একটা প্রকৃতি তিনি পেয়েছেন, যেখান থেকে তিনি কবিতা লিখতে পারছেন, এই যে একটা তার ফুরফুরে ভালো লাগার একটা মেজাজ, সেটাকেও, ভালো লাগাটাকেও তিনি তাদের সঙ্গে শেয়ার করছে, সেই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে। বলছেন কবিতা লিখছিলাম। তারপরে আবার বলছেন যে কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? তিনি জানেন যে তারা বুঝবে না, তাও বলছেন। হুম, তারপর দেখো, আমরাও, আচ্ছা, আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে, মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। এখানে দেখো যে সব বাচ্চাদের মন মানসিকতা বা নেওয়ার মতো ক্ষমতা বা দৃষ্টি, হুম সবার আলাদা আলাদা রকম হয়ে থাকে। সব বাচ্চারাই যে সেটা বুঝবে না, বা সবাই যে এই উমাচরণ মাস্টার মশাইয়ের মতো করে ভাববে না, এমনটাও নয়। সেই চারজন বাচ্চার মধ্যে, বা হয়তো কারো কারোর হয়তো বা মনে হতেই পারে, কিন্তু লেখক তার নিজের ওপিনিয়ন দিচ্ছে। হুম, যে লেখকের চোখে, অর্থাৎ আহ, আহ, গল্প কথক, হ্যাঁ, তার চোখে যে এই অপরাহ্নে, অর্থাৎ এই বিকালের এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে, অর্থাৎ মাস্টার মশাইয়েরও যে এই প্রকৃতির সৌন্দর্য এতটাই টেনেছে, এতটাই মুগ্ধ করেছে, এতটাই তেমনি লেখকের মতো অদ্ভুতভাবে ভালো লেগেছে, এটা জানতে পেরে লেখকের মনও খুশিতে ভরে উঠল, যে আমার মতো মাস্টার মশাইয়েরও তাহলে এরকম চমৎকার লেগেছে, ভালো লেগেছে। হুম, তো মানে একই একই রকম ভেবে বা পেয়ে এরকম একটা মানুষকে তিনি আহ, অনেক খুশি হয়ে গেলেন। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে। হ্যাঁ, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে। তো সেই ছোট্ট লেখক, ছোট্ট বয়সের, আহ, শৈশবের সেই লেখক, যেটা এখন এখন তিনি গল্প আকারে বলছেন। হুম, যে 30-35 বছর আগের কথা সেটা। হ্যাঁ, তো সেই সময়কার কথাও তিনি ভেবে এখন তিনি বলছেন যে আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে। সেই দিনের কথা বলছেন এখনকার দিনে এসে, সেই দিনগুলির কথা ভেবে। হুম, যে সেখান থেকে তিনি কি পেয়েছিলেন সেটাও তার মনে আছে, যে তিনি নতুন দৃষ্টি পেয়েছিলেন সেই দিন, যে চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা সবার থাকে না, তাই না? সবার নিজস্ব নিজস্ব দেখার একটা আলাদা আলাদা মত থাকে, বা আলাদা আলাদা দেখার দৃষ্টিভঙ্গি থাকে। সকলের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা রকম হয়ে থাকে, তাই না? যেমন দেখো,
আমরা আম, ধরো কোনো নদীর কাছে ঘুরতে গেছি, তো সেখানে যাওয়ার পর কি হয়, অনেকেই আছে, হ্যাঁ, তো কেউ হয়তো দেখবে নদীর জলের ঢেউ দেখতে পারে, কেউ বা নদীর আশেপাশের যে গাছপালা রয়েছে সেগুলো দেখতে পারে, বা কেউ বা শুধুমাত্র সেখানে আনাগোনার জন্য যে নৌকা থাকে সে নৌকা দেখতে পারে, কেউ শুধুমাত্র যাত্রীদের দেখতে পারে, হ্যাঁ, কেউ বা সেই সমস্ত নদীটাকে উপভোগ করে, নদীর সঙ্গে যুক্ত সমস্ত প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে, মন থেকে অনুভব করতে পারে। হুম। তো সেজন্যই বলছি সকলের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা রকম হয়ে থাকে। হুম। তো সেই যে এই রকম সব কিছুটাকে মন দিয়ে অনুভব করার বা সেটার সেটার ক্ষমতা সবার থাকে না। সেটার সেই চোখ দিয়ে দেখার, মন দিয়ে অনুভব করার ক্ষমতা সকলের থাকে না। হুম, তো সেজন্যই এখানে বলছি। তো লেখক বলছেন, আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে। হুম, যে লেখক যদি শুধু নিজে দেখতেন যে এই বিকালের মাঠটা এত সুন্দর, আর আশেপাশের প্রকৃতিও সেটাকে আরো সুন্দর করে তুলেছে, সেটা যে লেখকের ভালো লেগেছে, সেটা যদি শুধুমাত্র লেখকের ভালো লাগতো, সেই দিনটার কথা কিন্তু তিনি ভুলে যেতেন। কিন্তু তার সাথে সাথে তার মাস্টার মশাই উমাচরণ বাবু, তিনি যে কবি, এত বড় একজন কবি হয়ে তারও যে লেখকের মতো এই প্রকৃতিটা এত ভালো লেগেছে, এই মাঠটাকে ভালো লেগেছে, হ্যাঁ, সেটার এই যে একটা একই একই রকম অনুভব পাচ্ছে, বা যে আমিও এরকমটা ভেবেছি, এবং কবিও যে এত বড় একটা কবি, একজন শিক্ষক, একজন মাস্টার মশাই, তিনিও আমার মতোই ভেবেছেন। হুম, মানে এটা কতটা ভালো লাগার, এবং এটা মনে থেকে যাবে, এবং তার যে দৃষ্টিভঙ্গিটা যেন আরো দৃঢ় হলো, তাই না? যে সেজন্যই তিনি বলছেন যে নতুন দৃষ্টি পেলাম আমি সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে, সেই ছোট্টবেলায়। তারপর উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? যে উমাচরণ মাস্টার, তিনি তো শিক্ষক বটে, লেখকদেরকে আহ লেখাপড়া শেখাচ্ছেন, দায়িত্ব সহকারে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছেন, কর্তব্য পালন করছেন, তিনি একজন মাস্টার মশাই, একজন শিক্ষক। তো তিনি লেখাপড়া শেখানোর পাশাপাশিও তিনি যে কত বড় শিক্ষকের কাজ করেছেন সেদিন, সেটা হয়তো উমাচরণ বাবু নিজেও জানেন না। হুম, তিনি বোঝেনই। কারণ লেখক অর্থাৎ গল্প কথক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো উমাচরণ বাবুকে এটা বলতে যাননি যে মাস্টার মশাই, আপনার মতো আমিও ভেবেছি, এই প্রকৃতিটাকে আমিও মন থেকে অনুভব করেছি, মন থেকে উপভোগ করেছি, আমারও এমন চমৎকার লেগেছে, সেটা কিন্তু বলেননি মাস্টার মশাইকে। কিন্তু মাস্টার মশাইয়ের যে এরকম চমৎকার লেগেছে, তারও যে একই একই রকম মত পেলেন, এটাতে নতুন রকম দৃষ্টি তৈরি হলো তার যেন, এবং দৃষ্টিভঙ্গি দৃঢ় হলো। হুম, এবং এটাও যে উমাচরণ বাবুর না জানতে, তিনি জানেনও না যে কত বড় শিক্ষকের দায়িত্ব তিনি পালন করেছেন, কত বড় শিক্ষকের কাজ তিনি করেছেন। হুম, সেটা তিনি নিজেও বোঝেননি। এবং এর মধ্যে থেকে বোঝা যায় যে লেখক অর্থাৎ যে গল্পকথক, তিনি আহ উমাচরণ বাবুর প্রতি কতটা কৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে তার এই কথার মধ্যে দিয়ে। তারপর আমার কথা এখানেই শেষ। এবার বর্তমানে ফিরে আসছেন। এতক্ষণ যে তিনি গল্প করছেন, তার স্মৃতিচারণ থেকে বলা গল্প এবার বাস্তব, অর্থাৎ বর্তমান। বর্তমানে তিনি বলছেন, আমার কথা এখানেই শেষ, অর্থাৎ তার যে গল্প বলা এখানেই শেষ হলো। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ, অর্থাৎ তার যে মাস্টার মশাই উমাচরণ বাবু কবি, মানে লেখকদের কাছে কবি, তার ইতিহাসও এখানেই শেষ। তাকে নিয়ে যা সমস্ত বর্ণনা করলেন বা যা গল্প করলেন, সে তার কথা এখানেই শেষ। প্রায় ৩০-৩২ বছর আগের কথা সেসব। এই যে এতগুলো গল্প করলেন, সেই শাবলতলার মাঠ, হ্যাঁ,
শাবলতলার মাঠের সৌন্দর্য, সেই উমাচরণ বাবুর বৈশিষ্ট্য, তার চরিত্র এবং তার কবিত্ব, হ্যাঁ, সেই সবকিছুই 30-32 বছর আগের কথা। সেগুলোও তিনি ভেবে এখন গল্প আকারে বললেন। হুম। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। লেখক বলছেন যে সেই সময় 30-32 বছর আগেও তিনি মধ্যবয়স্ক ছিলেন। হুম। তো এই 30-32 বছর পর হয়তো বা বেঁচে নাও থাকতে পারে, মানে শিওর নয় তিনি, কিন্তু আন্দাজ করে তিনি বলছেন যে অনেক বছর তো অতিক্রম হলো, উমাচরণ মাস্টার মশাই হয়তো আজ আর বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি। হুম। যে তারা তো ছোট ছিলেন তখন। হুম। তো সেই সময় তিনি, অর্থাৎ উমাচরণ বাবু, কবিতা লিখতেন। তো আহ লেখকরা সে ছোটবেলায় হয়তো ভেবেছেন যে উমাচরণ বাবু কবি, যেমনটা তারা দেখেছে যে সত্যিকারের কবি, আসল কবি। হুম। ফলে তার কবিতা থাকার কথা, যে বড় হয়ে আমরা সেই সমস্ত মানে নানান লেখাপড়া তো করেছেন এবং নানান রকম কবিতার বই ঘেঁটেছেন, তো একাত্রা চোখে পড়তেই পারতো যদি তিনি আসল কবি হতেন। তো তাই বলছেন বড় হয়ে উমাচরণ চক্রবর্তী, অর্থাৎ তার ছোটবেলার সেই উমাচরণ মাস্টার মশাইয়ের কোনো কবিতা তিনি পড়েননি বা কারো মুখে কোনো নামও শোনেননি যে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবি ছিলেন বলে আদতেও। তার পরের লাইনটা দেখো, তাতে কিছু আসে যায় না, যশোভাগ্য সকলের কি থাকে। অর্থাৎ তিনি যে তার যে মানে তিনি যে কবি ছিলেন ভেতর থেকে, সত্যিই তিনি আসল কবি, সেগুলো আহ, সেই ছোট ছোট ছাত্রগুলোর মানে তারা প্রমাণ, তারা স্বচক্ষে দেখেছে কবি হিসাবে তাকে, আসল কবি হিসাবে, জীবন্ত কবি হিসাবে, যে তিনি লিখছেন, হুম, ধ্যান মন দিয়েই লিখছেন, শুধুই লিখছেন। তো তিনি তো আসল কবি। কিন্তু বড় হয়ে যে তার কোনো কবিতা দেখতে পাননি বা এরকম কোনো কবি ছিলেন বলে সেটাও শোনেননি, কিন্তু পরে তো এটা তার মনে হতেই পারতো, নেগেটিভ দিকটা তো মনে হতেই পারতো যে ধুর, তাহলে কি ছাইপাশ লিখতো, কোনো কবি টবি নন। হুম। কিন্তু সেটা নয়। ওই যে বললাম, সবার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা রকমের হয়ে থাকে, সবার মানসিকতাও আলাদা আলাদা রকমের হয়ে থাকে। তো এখানে লেখকের মতামত দেখো, যে তাতে কিছু আসে যায় না যে উমাচরণ বাবু খ্যাতনামা হননি, কবি হিসাবে গণ্য হননি, কিন্তু তাতে লেখকের মনে উমাচরণ বাবুকে নিয়ে যে শ্রদ্ধা ছিল, হ্যাঁ, যে ভক্তি ছিল, সেটা আজও রয়ে গেছে। এমনকি উমাচরণ বাবুকে আহ, মানে উমাচরণ বাবুর প্রতি যে কৃতজ্ঞতা তার, এখনো সেটা একই রকমই থেকে গেছে। এবং এমন তিনি এখন বড় হয়ে, তিনি লেখক হয়ে, তারপরেও তিনি সেই দিনটাকে প্রাধান্য দিচ্ছেন। হুম। সেটাকে তিনি এখন আরো বেশি করে রিয়েলাইজ করতে পারছেন যে ভাগ্যিস সেদিন উমাচরণ বাবু ছিলেন, বা উমাচরণ বাবুর মতো আমারও এই প্রকৃতির সৌন্দর্যটা টেনেছিল, আমিও মুগ্ধ হয়েছিলাম এবং সেদিন আরো আমার মনোবল দৃঢ় হয়েছিল। না হলেও কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত বড় লেখক হতে পারতেন? হুম। তিনি হয়তো মনে করছেন না যে উমাচরণ বাবুর জন্য আমার নতুন করে আমি দৃষ্টি পেয়েছিলাম। হুম। তো সেজন্য উমাচরণ বাবুর প্রতি একটা কৃতজ্ঞতা তার থেকেই গেছে। তিনি যে কবি হিসাবে গণ্য হননি, তিনি যশোভাগ্য লাভ করেননি, খ্যাতনামা হননি, তার জন্য বিন্দুমাত্র কিছু আসে যায় না লেখকের। তার কাছে উমাচরণ মাস্টার মশাই তখন যেমন সশ্রদ্ধ হিসাবে দেখতেন, এখনো তেমনি শ্রদ্ধার পাত্র হিসাবে রয়ে গেছেন, সম্মানের মানুষ হিসাবে রয়ে গেছেন। হুম। তাই বলছেন যে যশোভাগ্য সকলের কি থাকে, যশ ও ভাগ্য, অর্থাৎ ওই যে খ্যাতনামা হওয়ার মতো, খ্যাতি অর্জন হওয়ার মতো, খ্যাতি লাভ হওয়ার মতন ভাগ্য সবার তো থাকে না। হ্যাঁ?
হয়তো মানুষ বোঝেনি, বা তার লেখা হয়তো সেভাবে তিনি প্রকাশ করেননি, হুম, বা হয়তো লোকে পড়েনি, সেজন্যই হয়তো তিনি আজ আহ, মানে সাহিত্য জীবনে বা সাহিত্য জগতে তাঁরও নাম থাকতো। হ্যাঁ, কিন্তু নেই। তারপর আজ এতকাল পরে ছাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে যে শাবলতলার মাঠ এক্কেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল। তো এই বর্তমান, অর্থাৎ যে দিন তিনি গল্পটা বলছেন সেই দিনেই তিনি ফিরে আসলেন এবং বলছেন যে আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে, যে এতদিন পরে তিনি শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন বলেই তার সেই বাল্যকালের সেই সমস্ত পুরানো স্মৃতিগুলো তার সামনে ভেসে উঠছে। সেগুলো তার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। সেই উচ্চ প্রাইমারি স্কুল, তার বন্ধুরা, তার উমাচরণ মাস্টার মশাই, হ্যাঁ, এবং শাবলতলার মাঠের সেই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেগুলো তার সব মনে পড়ে গেল সেই অপরাহ্নের কথা, অর্থাৎ সেই বিকালের কথা। হুম, যে বিকাল বেলার সেই মাঠের সৌন্দর্যের কথা। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে গল্পের শুরুতেই আমরা দেখলাম যে শাবলতলার মাঠের পাশে বড় রাস্তা হয়েছে, চওড়া রাস্তা হয়েছে, সেখানে কলকারখানা তৈরি হচ্ছে, অনেক আহ কুলি মজুররা কাজ করছে, হুম, সারি সারি উম, লরি দাঁড়িয়ে আছে, স্টোন চিপ, বালি, সিমেন্ট, এই সমস্ত লোহা টোহা সব ভর্তি। সেই পুরনো ছোটবেলাকার বা তার বাল্যের সেই অপরাহ্নের মাঠের মতো আর নেই। সেই ছোটবেলার শাবলতলার মাঠ আর এখনকার শাবলতলার মাঠের মধ্যে অনেক পার্থক্য। হুম, এখনকার শাবলতলার মাঠ, তিনি বলছেন, একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ আগের যে প্রকৃতির যে সৌন্দর্য শোভা পেত সেটা এখন নেই। হুম, মুছে গিয়েছে সে সৌন্দর্য। আগে যেমন সে সৌন্দর্য ছিল, এখন সেই সৌন্দর্য সব মুছে গেছে প্রায়। সেই নির্জনতা, হুম, আগে যেমন যে তিনি বলেছিলেন যে সমুদ্রের মতো, হুম, চতুর্দিকটা ধু ধু করছে, কোনো কুল কিনারা নেই, আশেপাশে কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই, শুধু মাঠের মধ্যে দিয়ে একটা মেঠো পথ বয়ে গেছে। হ্যাঁ, এবং মাঠের মধ্যে সারি সারি গাছ, ঝোপঝাড়, পাখি, পশু, একটা একদম ভরা সবুজে ঘেরা একটা মাঠ, একটা প্রকৃতি সৌন্দর্য ভরে ভরে রয়েছে। তো সেই যে সৌন্দর্য এখন আর নেই। সেই নির্জনতা, আগে যেমন কেউ কোথাও ছিল না, এখন সেই নির্জনতাটা আর নেই। জনমানবহীন নেই। এখন বসতি বেড়েছে, হ্যাঁ, রাস্তা হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে। তারপর ওই ইলেকট্রিকের তারের জন্য পোস্ট পড়েছে মাঠের মধ্যে দিয়ে। তো আগের মতো, আগে যেমন সুন্দর ছিল সেরকমটা আর নেই। এবং সবশেষেও এটা তিনি বলছেন যে উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল। সেই শাবলতলা মাঠের পাশ দিয়ে যেতে গিয়েই তার যে এত কিছু স্মৃতির মধ্যেও শেষে সেই উমাচরণ মাস্টারের জন্য আবার তার নতুন করে মনটা কেমন করে উঠলো, একটা মন খারাপই তার কাজ করছে। হ্যাঁ, এবং সেই যে আগের সেই কৃতজ্ঞতাটা, সেটাও তার মনে ভরে উঠছে, যার জন্য তিনি হয়তো এত বড় লেখক হতে পেরেছেন। তার দৃষ্টিভঙ্গি বদলেছে, বা নতুন করে দৃষ্টি তিনি পেয়েছেন, পেয়েছিলেন বলেই তিনি এখন এত বড় লেখক, মানে স্বনামধন্য লেখক হয়ে দাঁড়াতে পেরেছেন। তার হয়তো এটা মনে হচ্ছিল। তো এই গেল তোমাদের প্রথম পাঠের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পের বিস্তারিত ব্যাখ্যা। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো, কোথাও অসুবিধে থাকে, আমাকে অবশ্যই জানিও। হুম, তো এখানেই আজকে ক্লাস শেষ করছি।
এবং এই গল্পের সারসংক্ষেপ, নামকরণ এবং এই গল্প সম্পর্কিত নানান প্রশ্ন নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।